প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ, উপস্থিত অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সমূহকে, আর অবশ্যই ধন্যবাদ এখানকার যে সকল ছাত্রছাত্রীবৃন্দ যারা আগামী দিনের শিক্ষক, সমাজের তৈরি করার কারিগর, তাদের সকলকে তাদের এই নবীনবরণ অনুষ্ঠানের সঙ্গে আমাদের স্বাস্থ্য দপ্তরের মেলবন্ধনের এই সুযোগ করে দেওয়ার জন্য, আমাদেরকে গ্রহণ করার জন্য, আমাদেরকে আমাদের ছোট প্রয়াসকে তাদের সামনে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য। স্যার যেভাবে ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলেছেন তার উপরে কিছু বলার নেই। আমরা আমাদের যদি আমাদের যে দর্শন কিংবা আমাদের যে শিক্ষা ছোট থেকে বড় হয়ে ওঠা, সেখানে যে উপমাত্র বা যে ধরনের গল্পের জায়গায় আমরা পাই, সেখানে মনের বিভিন্ন রূপের কথা স্যার যেরকম বলেছেন, সেগুলো বিভিন্ন গল্পের রেসপেক্টেও পাই। সর্বাপেক্ষা গতিশীল বস্তুর রেসপেক্টে স্যার উল্লেখ করেছেন। তা সেখানে বক্রাক্ষসের প্রশ্ন, মহাভারতের বিবরণ, যুধিষ্ঠিরের উত্তর, সব থেকে দ্রুতগামী কে কি, সেখানেতে সেই উত্তরতে মনকেই বলা হয়েছে। পুরাণ, বেদ বা ঐতিহ্যের ভারতীয় সংস্কৃতির অতীতের জায়গা থেকে আজকের জায়গায় উনি সুচারুভাবে বর্ণনা করেছেন। আমাদের যে এখানে যে প্রেজেন্টেশন থাকবে, যৌথভাবে আমি এবং ঝিলম বন্দ্যোপাধ্যায় যেটার মধ্যে দিয়ে থাকবো, তো সেটা আমি চাইবো না যে কোনোভাবেই একটা লেকচার মোড এই গল্পেতে থাক। আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনেতেই জোর দেব, এবং আপনারা যারা এখানকার ছাত্রছাত্রী, যারা আগামী দিনের শিক্ষক শিক্ষিকা, তারাও তাদের ক্লাসরুমের ক্ষেত্রে এই মোডটাই নিশ্চয়ই পছন্দ করেন, বা এখান থেকে এই শিক্ষা বা ট্রেনিং নিশ্চয়ই তারা সকলে নিয়ে যান যে ইন্টারঅ্যাক্টিভ ওয়ে হচ্ছে গিয়ে সব থেকে ভালো শিক্ষণ পদ্ধতি। মানসিক স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে যদি মানসিকভাবে ভালো থাকা, এই দুটো জিনিসকে প্রথমে বলতে চাই, তাহলে পরে কি মনে হয়? কেউ বলুন দেখি, কেউ একজন বলুন। চুপ অডিয়েন্স ভালো নয়। মানসিক স্বাস্থ্য বলতে কি মনে হয়, কি মনে আসে? Emotional stability, ability to cope with the normal stresses in life, have a direction or purpose in life, and not able to focus upon. মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যের একটা স্তম্ভ। স্বাস্থ্যের তিনটে প্রধান স্তম্ভ আছে: একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য, আর একটা সামাজিক স্বাস্থ্য। এখনকার দিনে পারিবারিক ক্ষেত্রে ছোট ইউনিট, সেখানের ক্ষেত্রে সমাজের আগের যে মেলবন্ধন, সেই জায়গাটার অনুপস্থিতি, সামগ্রিকভাবে সেটা কিন্তু স্বাস্থ্যেরই বিঘ্ন। স্লাইডের প্রেজেন্টেশন ইংরেজিতে আছে, তার কারণ এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, সেটাকে তো নিজের মতো করে বদল করা যায় না, সেই হিসেবে। তো এখানে স্বাস্থ্যের সংজ্ঞা আছে WHO নির্দেশিত, এবং সেখানে যদি দেখি, এখানে যেহেতু আমাদের অডিয়েন্সটা লার্নিং অডিয়েন্স, সেখানে ক্ষেত্রে স্লাইডটা চালানো বা দেখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাতে দেখা যাবে যে এই কথাটাই উল্লেখ আছে যে
স্বাস্থ্য হচ্ছে তার আগের পর্যায়ে, অর্থাৎ যেখানেতে এই তিনটে স্তম্ভের মেলবন্ধনে একটা মানুষ অগ্রগতি করছে। ওয়েল আর আনওয়েল, ভালো আর খারাপ, জায়গা আছে। যে কথাগুলো আপনারা বললেন, বিভিন্ন যারা এখানে স্টুডেন্ট তাদের থেকে বললেন, তার আগে স্যার বলেছেন, মেন্টালি ওয়েল আর মেন্টালি আনওয়েল, এবল টু কোপ উইথ চ্যালেঞ্জ, able to work to the best of their ability, normal pattern of sleep and healthy eating, fulfilling relationships, socially engaged, keep up with responsibilities, taking care of self. তাহলে আমরা নিজেরা ভালো থাকছি, আমার পারিপার্শ্বিক জগতের সঙ্গে সংযোগে থাকছি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি, নিজের যা এবিলিটি, নিজের যা সক্ষমতা সেটার বিকাশ ঘটাতে সাহায্য করছি। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে পরে আমরা সুস্বাস্থ্যের অধিকারী, মানসিকভাবে আমরা স্বাস্থ্যবান। যখন তার থেকে ডেভিয়েশন, সেখানে দিয়ে আমার তার থেকে বিচ্যুতি। আমার এটা খুব ভালো লাগলো এখানে যে আপনারা প্রত্যেকেই যে মানসিক স্বাস্থ্যের সম্পর্কে প্রাথমিক ধারণার রেসপেক্টে বললেন, সেখানে কেউ অসুস্থতার কোনো জিনিস উল্লেখ করলেন না। আবশ্যিকভাবেই আপনাদের কারিকুলামের সঙ্গে মানসিক স্বাস্থ্য ভীষণভাবে জড়িত। আর আমাদের স্বাস্থ্য বিভাগও শিক্ষা জগতে, শিক্ষার স্বাস্থ্য তো মানুষের খুব প্রাথমিক চাহিদা। খাদ্যের সংকট মেটার পরে এই দুটোই হচ্ছে প্রাথমিক চাহিদা। যেরকম স্বাস্থ্যের তিনটে স্তম্ভের কথা বললাম, যার উপরে ব্যক্তি এবং সমাজ দাঁড়িয়ে থাকে। সেই কারণের জন্যই আমাদের যুক্তভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে কিংবা যারা আজকের শিক্ষাঙ্গনে আসছে তাদের মধ্যে সেই চেতনা তৈরি করার চেষ্টা করা হয়, যাতে করে সুস্বাস্থ্য এবং সুনাগরিক তারা হয়ে ওঠেন। সেখানের ক্ষেত্রে আবশ্যিকভাবে প্রথমে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং আপনাদের দৃষ্টি দিয়ে, আপনাদের হাত দিয়ে আমরা স্বাস্থ্য দপ্তর চাইব প্রাথমিক ডেভিয়েশনের জায়গাটা যাতে লক্ষিত হয়। অবশ্যইভাবেই প্রাথমিক জায়গার, যে কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা কিন্তু ডাক্তারি পরিষেবার মানুষ থাকে না। সমস্ত ব্যবস্থাপনাতে প্রাথমিক চিকিৎসার একটা জায়গা থাকে, যেখানেতে শিক্ষাপ্রাপ্ত মানুষ থাকতে পারতে পারে, কিন্তু তারা কেউ কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল হিসেবে এনগেজ হন না। তাদের কাছ থেকে জেনে বা সময়ের থেকে সময়তে নলেজ আপডেটের মাধ্যমে তারা সেখানেতে প্রাথমিক যে স্বাস্থ্যের বিচ্যুতির জায়গাটা লক্ষ্য করে তাদেরকে প্রাথমিক পরিষেবাগুলি দেন। যদি তার থেকে সমস্যার উন্নতি না হয় তাহলে পরে তাকে তার পরবর্তী প্রফেশনাল মানুষের কাছে যেতে বলা হয়। শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যের এই অনুপ্রবেশের বিষয়টা সেখানেতেই নিহিত, যে প্রাথমিক বিচ্যুতি সেটা যাতে খুব প্রাথমিক স্তরে আমরা বুঝতে পারতে পারি, খুব প্রাথমিক স্তরে আইডেন্টিফাইড হয় এবং তাতে করে যে ছাত্র বা ছাত্রী যার মধ্যে আমরা এই লক্ষণ দেখছি তাকে আইডেন্টিফাই করে তার সঙ্গে কমিউনিকেশন স্থাপন করে, অর্থাৎ তার সঙ্গে সমস্যার বিষয়ে কথোপকথন করে যদি সমস্যার উৎসর জায়গায় আমরা জানতে পারতে পারি তার সমাধানের চেষ্টা করা। যদি সেই সমস্যার সমাধান আমাদের এখতিয়ারভুক্ত, মানে যারা আপনারা শিক্ষাক্ষেত্রে যুক্ত মানুষ, তার ক্ষমতা বা তার এখতিয়ারের মধ্যে না থাকে তাহলে তিনি উপযুক্ত ব্যবস্থাপনায় তাকে দিক নির্দেশ করা। এই সুচারু ব্যবস্থাটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই আমাদের আজকের প্রয়াস। এখানে যদি আমরা দেখি যে কি কি ধরনের সমস্যা আমরা পাই, বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়। একটা যেখানের ক্ষেত্রে সমস্যা গম্ভীর, যেটা প্রাথমিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান যারা করতে পারেন তাদের এখতিয়ারভুক্ত, আর কমন মেন্টাল ডিসঅর্ডার, যেখানের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে পরীক্ষার আগে ছাত্রছাত্রী পরীক্ষা নিয়ে উদ্বেগ করছে, তার জন্য তার কিছু শারীরিক লক্ষণ দেখা দিচ্ছে,
ঘুমাতে পারছে না, খেতে পারছে না, বা পরীক্ষা হলে অনেক সময় দেখা যাচ্ছে কারো গা যাচ্ছে, কেউ বমি করছে, এই ধরনের যে সাময়িক অসুবিধে, ছোট অসুবিধে, সেই ধরনের সমস্যা। আমরা যদি আমাদের স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান সেখানে দেখি যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে 30% মতো মানুষ আসেন এই সাইকোসোম্যাটিক প্রবলেম নিয়ে। তার মধ্যে সিংহভাগ কিন্তু এই কমন মেন্টাল ইস্যুস নিয়েই আসেন। সেই কমন মেন্টাল ইস্যুসের দুটো প্রধান জিনিস হচ্ছে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, অবসাদ এবং উদ্বেগ। যখন আমার উদ্বেগ কোনো নির্দিষ্ট বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়, তখন সেই উদ্বেগ পরিস্থিতির সঙ্গে সঙ্গে তার বৃদ্ধি, কম অথবা তার অবসান ঘটে। যখন আমার এই বাহ্যিক কোনো পরিস্থিতি কারণ ছাড়াই যে পরিবর্তনগুলো শরীরে অনুভব হয় সেগুলো ঘটতে থাকে, সেটা তখন উদ্বেগজনিত সমস্যা যা চিকিৎসা করা প্রয়োজন সেই হিসেবে হয়। চিকিৎসার জায়গাটায় আমরা আজকে কোনোভাবেই জোর দিতে চাইছি না। আমাদের প্রধান উদ্দেশ্য সমস্যাটাকে আইডেন্টিফাই করা এবং সেই সমস্যা কি কি লক্ষণ পরিলক্ষিত হয় সেই বিষয়কে দেখা, লিডারশিপ ক্যাপাসিটির জায়গা তৈরি করা, যাতে আমাদের যারা ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখানে, তারা লিডারশিপ দিতে পারেন তার ফলোয়ারদের, তার স্টুডেন্টদের। এই যে সিভিয়ার আর কমন, এটা বলা হলো কমন, সেটা আবশ্যিকভাবে কমনের যা আক্ষরিক অর্থ বেশি মাত্রায় পরিলক্ষিত হয়। সিভিয়ারের ক্ষেত্রে দুটো জিনিস সব থেকে বেশি বিঘ্নিত হয়। স্যার বলছিলেন বিভিন্ন মনের স্তরের কথা, অর্থাৎ যেখানে ডিসরাপশন এত বেশি যে তার জাজমেন্ট, তার বোধের জায়গা, তার কোনো একটা পরিস্থিতি বিচার করার ক্ষমতা, এই জায়গাগুলো বিঘ্নিত হচ্ছে। কমন মেন্টাল ডিসঅর্ডারে যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি যেটার কথা বলা হচ্ছে, সেখানে একটা ক্লাউডিং থাকতে পারে, সেখানে একটা কালার গ্লাস দিয়ে দেখার মতো অনুভূতি, যে বাস্তব রং সেটাকে না দেখে আমরা আমাদের মাইন্ড স্টেট দিয়ে সেই জায়গাটাকে দেখছি, যাতে করে অল্প শক্ত বিষয় বেশি শক্ত মনে হচ্ছে, অল্প সমস্যাকে খুব গভীর সমস্যা বলে মনে হচ্ছে। কিন্তু আমাদের জাজমেন্ট এই জায়গাটা তাতে ইনট্যাক্ট থাকে, আমাদের নিজের প্রতি আস্থার জায়গাটা খানিকটা ইনট্যাক্ট থাকে, নিজেকে জানার জায়গাটা খানিকটা ইনট্যাক্ট থাকে, তাকে বলা হয় ইনসাইট। ইনসাইট বিষয়টা এবং জাজমেন্ট বিষয়টা যখন ইম্পেয়ার্ড হয়, তখন সেটা সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত হয়। এখানে কিছু পরিসংখ্যান আছে, তার মধ্যে যেটা আমি বলি যে অ্যালার্মিং, স্যারও বারবার বলছিলেন, সেটা হলো গিয়ে আত্মহত্যা সংখ্যা। এবং সেই সংখ্যাটা যদি আমরা দেখি, ভারতবর্ষে 2019 সালের এই পরিসংখ্যানটা পাওয়া যায় কোথা থেকে? ন্যাশনাল ক্রাইম ব্যুরো থেকে। এটা কিন্তু স্বাস্থ্য বা শিক্ষা দপ্তরের জায়গা নয়, এটা নিতান্তই পুলিশের দপ্তর থেকে। আনন্যাচারাল ডেথ যারা প্রাথমিকভাবে যাদের সম্মুখীন হয় বা যাদেরকে ইনফর্ম করা হয়, তাদের থেকে পরিসংখ্যান। আমাদের নিজস্ব একটা পরিসংখ্যান এই জেলার আছে, সেখানে যে রেট এর থেকে যথেষ্ট বেশি। এবং এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড স্ট্যাটিস্টিক্স যে একটা কমপ্লিটেড সুইসাইড মানে ডেথ ইকুয়াল টু 20 অ্যাটেম্প্ট। এবং সেই অ্যাটেম্প্টের জায়গায় আমাদের পরবর্তী সময়ে ম্যাডাম যখন দেখাবেন, দেখবেন যে সেই সংখ্যাটা কত বেশি। আমাদের এই যে ছাত্র ছাত্রী সমাজকে দেখা বা তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের মধ্যে লক্ষণ আইডেন্টিফাই করা, স্ট্যাটিস্টিক্সের মধ্যে দেখেছেন নিশ্চয়ই, সেখানে দেখা গেছে 14 বছরের বয়স মানে অ্যাডোলেসেন্স টাইম থেকেই কিন্তু ডেভিয়েটিভ বিহেভিয়ার এই বিষয়টা শুরু হতে থাকে, যেখানেতে আমরা যদি আর্লি ইন্টারভেন করি, তাহলে পরে ভবিষ্যতে তার যে সিভিয়ার কন্ডিশন তৈরি হওয়া সেটা প্রিভেন্টেড হবে। এবং অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যখন আমার সমস্যা তৈরি হয়েছে তাকে নিশ্চয়ই আমরা কিওর করব, কিন্তু একটা সেম টাইম আমাদের লক্ষ্য হবে সামাজিকভাবে কিংবা বৃহত্তর স্বার্থে সমস্যা শুরুর আগে সেই জায়গাটাকে
নির্মূল করা বা সেই জায়গাটা সৃষ্টি না হতে দেওয়া, যা পরিকল্পনা, যা উদ্যোগ সেটাকে গ্রহণ করা। কমনলি আমরা যে সমস্যাগুলো দেখি, স্যাডনেস, অ্যাংজাইটি, মুড সুইং, লস অফ মোটিভেশন, সোশ্যাল উইথড্রয়াল, কাদের মধ্যে? না, টিনেজার্সদের মধ্যে। অর্থাৎ বয়স সন্ধিক্ষণ 12-11, সেখান থেকে এদিকে 18-19, যেটা মেজর টাইপ ফর বিল্ডিং আপ ওয়ানসেলফ। কারণ আমরা শিখি এই সময়টাতে, পরবর্তী সময়ে আমাদের যে শিক্ষা সেটা এডুকেশনের থেকে কোয়ালিফিকেশন সেই অর্থে বেশি হয়। এডুকেশনের বিষয়টা মূলত এই সময়, তার সঙ্গে সঙ্গে আমাকে নিজেকে পরিচালনা করার যে ব্যবস্থাপনা, নিজের যে কোয়ালিটি, তার যে প্রকাশ, সেটার জন্য দিস ইজ দ্য হাই টাইম। তো এখানে এই যে প্রবলেমগুলোর কথা বলা হয়েছে, এগুলো কিন্তু সমস্যা, এগুলো কিন্তু কোনোটা রোগ হিসেবে নির্ণীত বা চিহ্নিত নয়। এই যেগুলো বলা হয়েছে এগুলো স্বাভাবিক কিছু ইমোশনস, যখন সেগুলো ডেভিয়েশনস মানে তার থেকে বিচ্যুতি বেশি, সেই হিসেবেই সেটাকে পরিগণিত করা হচ্ছে। এগুলো খুব কমনলি আমরা দেখতে পাই আমাদের যারা বললাম ফোকাস গ্রুপ, যাদের মধ্যে আমরা এই জায়গাগুলো দেখতে চাই। কিছুদিন আগে ম্যাডাম বলছিলেন, আজকে আসার আগে আমাদের আজকের এই যে উদ্যোগ, এটা 10ই অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবস, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, তার বলা যেতে পারে সেই দিনটাকে মেমোরাইজ করার জন্য, সেই দিনটাকে পালন করার জন্য এই উদ্যোগ। সেই সময় ছুটি ছিল, যেহেতু পূজা ভেকেশন, তার কারণের জন্য আমরা আজকে এটাকে ডেফার করে আজকে এই নভেম্বর মাসে এসেছি। আজকেও একটা আবশ্যিকভাবে স্মরণীয় দিন, শিশু দিবস। তা শিশু, তারপর অ্যাডোলেসেন্স, সেই হিসেবে অ্যাডোলেসেন্সের মধ্যেই আমরা এই ডেভিয়েটেড বিহেভিয়ারগুলো যখন দেখি, তখন আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে। মেন্টাল হেলথের সঙ্গে আবশ্যিকভাবে শরীর, শারীরিক সম্পর্ক বা শারীরিক সমস্যা ওতপ্রোতভাবে জড়িত। কারণ স্বাস্থ্যের 3টে স্তম্ভ প্রথমে বলেছি, সেই জন্য আমাদের এই দিকে আর কতগুলো ডিসঅর্ডারের কথা বলা আছে, যেগুলোর মধ্যে ফিজিক্যাল এক্সিস্টেন্স বা ফিজিক্যাল সিমটমস প্রমিনেন্ট হয়। বুলিমিয়া, অ্যানোরেক্সিয়া, আপনারা নাম শুনে থাকবেন। খাবার গ্রহণ সংক্রান্ত সমস্যা, কোনো ক্ষেত্রে খুব বেশি মাত্রায় খায়, আবার কিছুদিনের জন্য সে একদম খায় না কোনো জিনিসে। যদি আমরা ইমোশনাল রেসপেক্টে বলি, তাহলে এই ধরনের উদ্বেগ, মানসিক অবসাদ বা নিজের উপর ক্ষতি করার চেষ্টা, সেটা কিছু খেয়ে হোক, নিজেকে আঘাত করে হোক, হাত কাটে, গায়ের বিভিন্ন জায়গায় কোনো ধারালো জিনিস দিয়ে আঘাত করে, বা যখনই তার যেটা প্রয়োজন বা তার যেটা বোধেতে তার প্রয়োজন মনে হয়েছে সেটার ফুলফিলমেন্ট হয় না, সে হয়তো বিভিন্ন রকমের উপায় অবলম্বন করে নিজেকে ক্ষতি করা। কখনো কখনো কথা বন্ধ করে দেয়, বা ঘরের মধ্যে নিজেকে একের থেকে বেশি দিন বন্ধ করে রাখে, বাড়ি ছেড়ে চলে যায়। এই ডেলিকুয়েন্ট বিহেভিয়ার কিন্তু এখন ভীষণ মাত্রায় প্রবল, এবং এটা শুধুমাত্র যে স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধা তা নয়, এটা একটা সামাজিক সমস্যা। কাজের সূত্রে আমাদেরকে বিভিন্ন হোম ভিজিট করতে হয়, সেখানে ভীষণ বেশি মাত্রায় এই 14-15 থেকে 18-19 বয়স্ক কি ছেলে কি মেয়ে, তাদের এই ডেলিকুয়েন্ট বিহেভিয়ারের জন্য তাদেরকে উদ্ধার হলে হোমে যেতে হয় বাধ্যতামূলকভাবে। তো তাদেরকে আমরা দেখি, এবং সেই সংখ্যা ভীষণভাবে বেশি। শিশুকালে পরিলক্ষিত সমস্যা, অর্থাৎ অ্যাডোলেসেন্সে আসার আগে অ্যাটেনশন ডেফিসিট, হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, লার্নিং ডিসঅর্ডার, এগুলো হতে পারে। এগুলোর ক্ষেত্রে প্রাথমিক যে জায়গাটা হয় সেটা হচ্ছে স্কলাস্টিক পারফরমেন্স, মানে পড়ালেখার যে প্রগ্রেস, সেই জায়গাটা হ্যাম্পার হয়ে যায়। নেক্সট,
সমস্যা যেগুলো আমরা লক্ষণ দেখলাম বা ডেভিয়েশন দেখলাম তার উৎসের জায়গা কি হতে পারে। এখান থেকে আমি আমার পরবর্তী যিনি রয়েছেন আমার সহকর্মী তার হাতে মাইক্রোফোনটা দিচ্ছি, তিনি এই জায়গাটাকে আপনাদেরকে আরো ইলাবোরেটলি বলবেন। থ্যাংক ইউ সবাইকে। শুভ দুপুর সকাল, যাই হোক আপনাদের উড বি টিচার্স যারা এখানে রয়েছেন। আমি কিন্তু একেবারেই লেকচার নোটে পড়ানোর পরিস্থিতি পড়াবো এই করে তো আসলে সাইকোলজি আপনাদের পড়তে হবে। যারা অলরেডি পড়ে ফেলেছেন তাদের আরও অনেক বেশি জানতে হবে যখন অ্যাকচুয়ালি বাচ্চাদের সঙ্গে ডিল করতে শুরু করবে। পড়াটাকে অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক ডিফিকাল্টি হয়। তো আমরা প্রথম খুব যেটা গল্পে বাঁধা ডায়াগনোজ করা যায় এই রকম অসুবিধার কথাগুলোই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি হতে পারে, মানুষের সাইকোলজিক্যাল ফাংশনিং কোনগুলো, এইটা সবার আগে আমায় বলবেন। আপনাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু সবাই তো আপনাদেরকে অনেকগুলো কথা বলবেন। আমি খুব বেসিক জিনিস জানতে চাইছি আপনাদের থেকে যে আমাদের সাইকোলজিক্যাল ফাংশনিং কোনগুলো। শারীরিক প্রক্রিয়া কোনগুলো আমাদের? চোখে দেখছি, কানে শুনছি, নিঃশ্বাস নিচ্ছি, খাবার হজম করছি, আমাদের ইউরিনারি ফাংশনিং প্রপার আছে, এগুলো তো আমরা জানি এবং এর জন্য কোন কোন অর্গান কাজ করে সেটাও জানি। সাইকোলজিক্যাল ফাংশনিং বলুন বলুন বলুন। না, অনেকগুলো একসাথে হয়ে যাচ্ছে। একটা হলো আপনি ঠিক বলেছেন যে ইমোশন, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ফাংশন। ইমোশনের রেগুলেশন, ইমোশনটা তৈরি হয় উনি যেটা বলছেন একটা সিচুয়েশনে, তারপর সেটা কিছুক্ষণের জন্য কি ইমোশন, সব ইমোশনস মানুষের মধ্যে আছে, এভরি ইমোশন উই হ্যাভ, এটা রাগ, দুঃখ, হাসি, কান্না, ভালো লাগা, মন্দ লাগা, হিংসা, ভয়, ক্রোধ, এভরিথিং। সেগুলো প্রত্যেকটা সিচুয়েশনে তৈরি হয়, কিছুক্ষণ থাকে, তারপর সেটা ধীরে ধীরে তার ইন্টেন্সিটিটা কমে যায়, আমরা আবার নর্মাল ইমোশনাল স্টেটে ফেরত আসি। এবং এটার দরুন আমাদের কিসে চেঞ্জ হয়? আচরণ, আর একটা জিনিস মুড বা তাই তো। এই বেসিক জিনিসগুলো আমরা সাইকোলজিতে দেখি, এটাই আপনারা দেখবেন ছাত্রদের মধ্যে। থ্যাংক ইউ। যে হঠাৎ বাচ্চাটা ছটফট করছে, অথবা হঠাৎ রাগের প্রকাশ দেখাচ্ছে, অস্থিরতা দেখাচ্ছে, মুখটা তো দেখা যায় না, দেখা যায় আচরণ, আবেগটা তো দেখা যায় না, দেখা যায় আচরণটা, বা আরেকটা জিনিস দেখা যায় কি, বা শোনা যায় কি, যখন এই যে একজন বললেন খুশি, আনন্দ, আবেগের বিষয়, তো তখন আমরা যে ধরনের কথা বলি, আমাদের ভয়েসটা যেমন থাকে, কোয়ালিটি অফ স্পিচ যেমন থাকে, তার টোন, তার প্রসটি যেমন থাকে, দুঃখের সময় কি এক থাকবে, রাগের সময় কি এক থাকবে? তাহলে ভাষা, স্পিচ, আর এই প্রত্যেকটা জিনিসের পেছনে আরেকটা ফাংশনিং থাকে, সবার সবসময় থাকে লাইফে, চিন্তা করার ক্ষমতা, থট। তাহলে এই জিনিসগুলো আমাদের বেসিক সাইকোলজিক্যাল ফাংশন। আচরণ, আবেগ, তার পিছনে থাকে কিছু ইমোশনস, যেটা আমাদের ব্রেন জনিত নিউরোট্রান্সমিটারের চেঞ্জেসে হয়। স্যার দুটো কথা বলেছিলেন আপনাদের শ্রদ্ধেয় স্যার, যে আমাদের লাইফস্টাইল ডিজিজ হয়, ট্রুলি হয়, সবটা নয়, নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজগুলো আমরা ডেকে আনতে পারি না, ইট হ্যাপেন টু আস। তো ওই স্বাস্থ্যের দুটো ক্যাটাগরি হয়, একটা কমিউনিকেবল, একটা নন কমিউনিকেবল। মেন্টাল হেলথ ইস্যুস, এটার মোস্ট জায়গাটা আমরা নন কমিউনিকেবল হিসেবে কেন দেখি? কারণ আচরণের কত সমস্যা বা ডেভিয়েশনস ফ্রম নর্মাল লাইফ
এই জায়গাটা দেখি, কিন্তু এর একটা বায়োলজিক্যাল ফাংশনিংয়ের জায়গা থেকে তৈরি হওয়ার জায়গা আছে। কিভাবে তৈরি হয় রোগটা? শুধুমাত্র আমি বন্ধুদের সাথে অকারণ গল্প করছি এবং ফোকাস করছি না অন মাই স্টাডি, তার জন্য কি আমি ডিপ্রেশনে যেতে পারি? মেবি দিস ইজ আ কজ যে আমার পরীক্ষার সময় আমি ইনঅ্যাটেন্টিভ রইলাম, তার থেকে আমার রেজাল্ট খারাপ হলো, আমার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমার সিচুয়েশনাল ডিপ্রেশন বাদ দিয়ে আমার যদি ডিপ্রেশন তৈরি হতে হয়, আমাকে যদি ডিপ্রেশনের রুগী হতে হয়, তাহলে আমার ব্রেনে কিছু নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়। তো এইখানে সেই ক্যাটাগরিগুলোর কথা বলা আছে যে আমার কিছু এজ অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এবং ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট থাকবে, মেন্টাল হেলথে সেটা থাকে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট জানেন, চলতে শেখা, বলতে শেখা, ছুটতে শেখা, হাঁটতে শেখা, সবগুলো। আর ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট যেগুলো বলছিলেন না, ওই যে আপনাকে না বলে বসিয়ে দিলাম যে না না আর বলবেন না, ওই ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্টের কথা বলছিলেন, যে বোঝা একটা জিনিসকে কি হচ্ছে সেই বিষয়টাতে ফোকাস করা, মনোযোগ দেওয়া, বা সেটাকে অ্যানালাইজ করতে পারা। 10 বছর আর 20 বছরের অ্যানালাইসিস তো এক থাকবে না, সিচুয়েশন মেবি সেম। পেলেই আমি মোবাইল দেখবো, এরকম তো স্টুডেন্ট পাবেন যদি 5, 6, 7 পড়ান, হাতে মোবাইলটা দিলেই দেখবো। আপনাদের তো হাতে কেন, পকেটে মোবাইল আছে, পেলেই কি দেখবেন? কারণ অ্যানালিসিস করার ক্ষমতাটা বেড়েছে। আই হ্যাভ টু আর্ন মাই লাইভলিহুড উইদিন এই ইয়ার, অতএব আমার নিজের পড়াটা নিজেকেই করে নিতে হবে, কে আর পেছনে পড় করবো। তো এই যে ক্যাপাসিটি, এটা আমার ইন্টালেকচুয়াল এবিলিটি থেকে হয়। ইন্টালেকচুয়াল এই শব্দটার সঙ্গে লোকে ভাবে হাতে কাঁধে একটা ব্যাগ নেবে, কবিতা লিখবে, কিছু নয়। ইটস আ ক্যাপাসিটি, ক্যাপাসিটি টু থিঙ্ক, টু অ্যাক্ট, টু অ্যানালাইজ, টু সলভ দ্য প্রবলেম, টু receive cues from any kind of verbal and non-verbal communications. এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ইন্টালেকচুয়াল অ্যাবিলিটি। আমরা স্টুডেন্টদেরকে চোখ পাকাবো না, লাঠি ঠক ঠক করবো না, স্যার যেরকম বললে রেগে ডাস্টার ছুড়বো, সেই জায়গায় সেই কিউজটা রিসিভ করার একটা কোথাও ডিফিকাল্টিস ছিল। কারণ বহু ছাত্র, আমরা কোনোদিন মারতে হয়নি, কখনো বকতে হয়নি, আমাদের টিচাররাও বলেছে আমি গিয়ে দাঁড়ালেই আমার স্টুডেন্টরা চুপ করে যায়। তো দ্যাট কিউজ, দ্যাট পারসন হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু কন্ট্রোল আ মাস। কি করে পারে? কিন্তু আর সত্যি সত্যি বাঘ হন না, আমরা টিচারদের পেছনে নাম দিতাম, আশুতোষ ধরে তার নাম বাঘ। তো মনে পড়ে যায় টিচারদের কথা বললে কেন বলতাম, তার ব্যক্তিত্বের ধরনটা কি এতটাই আলাদা না, তার ইন্টালেকচুয়াল এবিলিটি খুব ভালো। তিনি কোন কিউটাতে এই জায়গাটায় কাজ করবে, নন ভার্বাল কিউটা তিনি ধরতে পারতেন। ভার্বাল কিউ তো সব স্টুডেন্টের একই হয়, কাজ করবেই না। এই না বলার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেইটা সেই বাচ্চার ইন্টালেকচুয়াল এবিলিটির ওপর ডিপেন্ড করবে। স্যার যে বলছিলেন যে হাই সেলফ এস্টিম, গুড সোশ্যাল স্কিল, যারা কমিউনিকেট করতে পারে, পাশের বন্ধুর সঙ্গে গল্প করে, ছটপট করে, ফিরে পাড়ায় খেলিস, সেই বাচ্চাটা অ্যাকচুয়ালি মোর হেলদি, মেন্টালি হেলদি। যে সেটা পারে না তার ক্ষেত্রেই কিন্তু ভায়োলেন্স, অ্যাবিউজ, মোবাইল ইউজটাও এখন একটা অ্যাবিউজ, বিহেভিয়ারাল অ্যাবিউজ। তো সেখানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাবিউজ হয়, যেরকম আমরা জানি অনলাইন গেম, বিভিন্ন রকম চ্যালেঞ্জেস জায়গাতে, পর্নোগ্রাফি অ্যাডিকশন, এই প্রত্যেকটা জিনিস একটা বিহেভিয়ার থাকে ইনিশিয়ালি, মানুষ ইউজার্স হয়, তারপর আস্তে আস্তে সেখান থেকে সে অ্যাবিউজার্স হয়ে যায়। কারা হবে মোর প্রোন টু? দে মাইট নট বি ইন্টালেকচুয়ালি ডেভিয়েটেড, বা তাদের এই ভায়োলেন্স, নেগলেক্ট বা পুয়ার সোশ্যাল স্কিল থাকে, কিছুতেই এগিয়ে গিয়ে কথা বলছে না, এরকম কিছু বাচ্চাকে আমরা পাবো এই জায়গাগুলো থেকে। ফ্যামিলি একটা বড় জিনিস, হ্যাঁ। স্কুল ইজ সেকেন্ডারি সাপোর্ট সিস্টেমের প্রথম জায়গা যেখানে মানুষ সোশ্যালাইজ করে। অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট উই আর গিভিং টু আওয়ার চিলড্রেন, যেটা স্কুলে আমরা পেয়েছি, সেটা আমাদের এই সেলফ এস্টিমকে তৈরি করতে ভীষণ সাহায্য করে। তো সেই জায়গাটার কথা আমার
মাথায় রাখতে হবে যে নেক্সট টু ফ্যামিলি। তাহলে ফ্যামিলি এনভায়রনমেন্ট কেমন হওয়া দরকার? সব শুধু কি ভয় থাকবে? সবাই কি শুধু নিজের বাবা মা ভয় পান? ক্রাইসিস আমরা কোথায় শেয়ার করি? প্রথম ক্রাইসিসে বললে বাচ্চা, ছোট বাচ্চা কি বলে, কার কাছে যাও? মার কাছে যাও। তারপরে আরেকটু বড় হলে কি আছে, মানে তো চাইল্ড হ্যাজ আ চয়েস যে কার কাছে যাও, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। তো সেই এনভায়রনমেন্টটা মেকিং স্কুল অলসো এক্সিস্ট করে। আমি বাড়ি যাব, পালাচ্ছে স্কুল থেকে, কার থেকে পালাচ্ছে? এই জায়গাটাই আমাদের সাইকোলজিক্যালি দেখতে হয় যে রান কেন কামাই করে, কেন আসতে চায় না, কেন এই জায়গাটা তার জন্য কমফোর্টেবল নয়। এবং তার কিছু ইউটিউবের চাহিদা থাকতে পারে, এখানে এসে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখতে পাই না, তাই এরকম চাহিদার কথাই বললে কিন্তু সেই জায়গায় আমাদের ফ্যামিলির থেকে আমরা সেকেন্ডারি সিস্টেম ফোকাস করার এবিলিটি, তার যে ভালো জায়গা সেই জায়গাটাকে মনে করানোটা কিন্তু আমাদের দরকার। যত কনফ্লিক্ট এক্সিস্ট করবে তত পালা, এটা হচ্ছে প্রাইমারি অবস্থান থাকবে। এবং যদি একাডেমিক ফেলিওর থাকে তার মানে সে কগনিটিভলি পুয়ার বা ইন্টালেকচুয়ালি পুয়ার এটা নাও। এই বাকি ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের কনসিডার করতে হবে। তাহলে আমাদের প্রাইমারি স্কিল আমরা দেখলাম, যে আমাদের এই বেসিক জায়গাগুলো যদি না থাকে তখন একটা সুইসাইডাল থটস, সুইসাইডাল অ্যাটেম্পটসের আগে কিন্তু সুইসাইড করার ইচ্ছে হয়। প্রথমে কেউ অ্যাটেম্প করে না, তাই তো, মরে যাই মনে হচ্ছে, তারপরে গিয়ে হাজারবার ভাবে কি করতে পারে। আর অনেক সময় হয় ইম্পালসিভিটি, যে আমার ভীষণ, এই যে স্যার যেটা বললেন, রাগ হলো ছুঁড়ে দিলাম, রাগ হলো ভেঙে দিলাম, রাগ হলো গুড়িয়ে দিলাম, সেটা নিজের ওপরও বহু সময় মানুষ অ্যাপ্লাই করে, দুটো প্যাটার্ন হয়। সুইসাইড নিয়ে এত কথা বলছি কেন? কারণ সুইসাইড প্রিভেনশন এখন আমাদের একটা প্রাইমারি টার্গেট। 16 to 19 years of rather সেই এজ রেঞ্জটা বাড়ছে অ্যাকর্ডিং টু WHO, 14 to 21 years যে পপুলেশন, তাদের ফোর্থ লিডিং কজ অফ ডেথ হচ্ছে সুইসাইড। এত রোগ আছে পৃথিবীতে, ক্যান্সার, আমরা বড় বড় রোগ তার চিকিৎসার অ্যাড দেখি, সব কিছুকে মানে নস্যাৎ করে দিয়ে সুইসাইডাল ডেথ রেট এইভাবে বাড়ছে। এবং স্যার যেটা বললেন, বারবার বলবো, আমরা একটা সেশনে এসে অন্তত 5 বার বলবো যে আমাদের কাছে থটটা ইম্পর্টেন্ট, নট দ্য অ্যাক্ট। If you came to know about a suicidal attempt of a person, how that person has committed, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ দ্যাট মানুষটা ভেবেছে যে আমি মরে গেছি। আর সেটা যদি একটা অ্যাডোলেসেন্ট হয়, সেটা যদি একটা ছোট বাচ্চা হয়, সেটা যদি একটা স্কুলের বাচ্চা হয়, তার রিস্ক অ্যাসেসমেন্ট করার ক্ষমতা তো পুয়ার, তাহলে তার ক্ষেত্রে আরো বেশি ভালনারেবল হয়ে যায়। ওই জন্যই এরকমভাবে মারা যাচ্ছে। আর 7-5টা ভাবতে পারছে না। যেটা বললেন, 4 তলার ওপর থেকে 2-3 বার দৌড় খেয়ে যিনি বলছিলেন যে একটা বাচ্চা ওপর থেকে নিচে ঝাঁপ মেরে দিয়েছে, তার ওই মুহূর্তের দুঃখটা তার বাকি জায়গাটা কত গুরুত্বপূর্ণ সেই জায়গাটা অ্যাসেস করার মতো তার ব্রেনটা তো ম্যাচিওর না, সেই জন্য পারে না। এবং এগুলোকে কিন্তু সুইসাইড ইজ প্রিভেন্টেবল। আমরা একটা সুইসাইড যদি প্রিভেন্ট করতে পারি, একটা লাইফ সেভ। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের এই মার্চটা, যে আমরা স্কুলেই কিন্তু সুইসাইডাল অ্যাটেম্পটকে প্রিভেন্ট করতে পারি। তার একটা স্ক্র্যাচ করলো, কম্পাস দিয়ে এখানে একটা কাটলো, এই সেফটি পিন দিয়ে এখানে ফুটো করেছে, এইভাবে করে ইনিশিয়ালি ছোট বাচ্চারা। আমরা তো স্কুলে যাই না, তো দ্যাট থট যে কেন করেছিস, এই সেলফ হার্ম প্রেগনেন্সিটা কেমন, সেলফ হার্ম প্রেগনেন্সি এর সঙ্গে 20 দিয়ে গুণ করলে বোধহয় আসবে সংখ্যা। এইটা আপনাদের জানতে হবে। কি চিন্তা হচ্ছিল, আদৌ কোনো প্ল্যান করেছিল কিনা সুইসাইড করার জন্য? প্ল্যান মানে কি? আগে থেকে জমিয়েছে 50টা ওষুধ, কেউ বাড়িতে থাকবে না, সেই সময় সে
সুইসাইড অ্যাটেম্প করতে গেল, কোনো রকমভাবে সে ক্লু দিতে চায় না, ভালো করে দরজা লক করেছে, এগুলো হচ্ছে প্ল্যান। এটা থাকে না মোস্ট অফ দ্য টাইম ছোটদের ক্ষেত্রে। আর আগে এরকম হলেও কীভাবে এই বিষয়টা থেকে বকুনি কি প্রথম খেলো জীবনে, এরকম তো নয়। তাহলে আগের সিচুয়েশনটাই দুঃখটা কী করে ভুলেছিল, এই জায়গাটা জানতে চাইতে হবে। কিন্তু জানতে চাওয়ার মানে এটা নয় যে আমরা তাদেরকে প্রোব করতে থাকি। আমরা একটা শব্দ বলি সাইকোলজিক্যাল ফার্স্ট এড, এইটা আমরা সবাই প্রোভাইড করতে পারি এই ঘরে যারা আছে। বিকজ একটা বেসিক নির্ভরশীলতার জায়গা যদি আমাদের একটি ব্যক্তির সঙ্গে তৈরি হয়, সেটা স্কুলে তো অবশ্যই টিচারদের সাথে হবে, তাহলে তারা সবাই কিন্তু আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এড দিতে পারি। যে স্যার বলছিলেন ফার্স্ট এড রুমে তো ডাক্তার বসে থাকেন না, স্কুলে টিচাররাই দেয়, সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ফার্স্ট এডেও আমরা এইগুলো করতে পারি। তাদের সঙ্গে আমরা এমপ্যাথেটিক্যালি ডিল করতে পারি। আমরা প্রথমে কী করি, একটা গ্লোরিয়াস স্পিচ দিতে চেষ্টা করতাম ইনিশিয়ালি, যখন আমরাও এরকম ছিলাম আপনাদের মধ্যে, যে এসব আবার কি, জীবনের একটা প্রবলেম, হেরে যায়, আমি 5 বার ফেল করেছি, তারপরে একবার এসেছি, এগুলো কাজে লাগে। গ্লোরিয়াস স্পিচটা ওই পার্সন তো সেই মুহূর্তে চাইছে না। অ্যাডাল্ট হলে তো রিজেক্টই করে, ছোটরা হলে মুখ কাঁচু কাঁচু করে বসে শুনে নেবে, বাট ভীষণ বড় হবে চলে। এটা ভাবতে হবে আমি কে কী করেছে, কে কী করেনি, কে কীভাবে এর থেকে বেরোনোটা দরকার নেই সেই মুহূর্তে। দ্যাট পার্সন নিডস আ কাম কোয়াইট সাপোর্টিভ এনভায়রনমেন্ট, এইটুকুই চাই সে। বস, জল খা, সে কোনো রকম এক্সকিউজ দিতে চাইবে না, ইভেনচুয়ালি কথা বলতে চায় না এই বিষয়ে। আমাদের ওটা অ্যালাউ করতে হবে। আমি অথরিটি, আমি জিজ্ঞেস করছি বলবে না মানে, এই বোধটাকে একটু সরিয়ে রাখতে হবে। এই জায়গাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ডিলিং উইথ ফ্রেন্ডস অলসো, কোনো বন্ধু হবে তো এই ক্রাইসিসটা, এখন তো সেই এজটাই যে এরপরে আমার জীবনে কি, এই যে অনিশ্চয়তা, পড়াশোনাটা তো নিশ্চয়তার ক্ষেত্রে, যেই পড়াশোনাটা শেষ হয়ে গেল অনিশ্চয়তা, তখন এরকম মাঝে মাঝে মানুষ ফিজিক্যাল হয়ে যায়, দূর আমার কিছু ভালো লাগছে না, আইদার আমি নেশা করি, নয় আমি আর ভালো লাগছে না, বেঁচে থেকে লাভ নেই, এরকম বহু বোধ হয়। তখন যদি আমরা বলতে থাকি বল তোর কি মনে হচ্ছে, বল তোর কি মনে হচ্ছে, তার সেটা এখন বলতে এখান থেকে বেরো। তুমি স্টুডেন্টের ইচ্ছা করে চুপ করুন স্যার, এটা করতে পারবে না প্রভাবটা। তাই আমাদের সেই জায়গাটা আগে থেকেই জেনে নিতে হবে, অ্যাসিওর করা যে যা সমস্যা হবে সেই জায়গাটা শুনে কিন্তু সেটা নিয়ে ডিল করা যায়, সেটাকে কিভাবে ম্যানেজ করব সেটা আমরা শিখব। একটা বড় সমস্যা হয় এখন সুইসাইডাল অ্যাটেম্পটের ক্ষেত্রে, বহু সময় সাইবার বুলিং বা সাইবার রিলেটেড বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তাদের পিকচার নিয়ে কেউ তাদের ব্ল্যাকমেল করছে, এইরকম বহু ঘটনাই অ্যাটেম্পটের পেছনে থাকে। সেক্ষেত্রে তারা এই সাপোর্টিভ এনভায়রনমেন্টটা পেলে তবেই ওই সমস্যাটা বলবে। সে তো ভাবছে আমার ইনগ্লেস, কোনো পয়েন্ট নেই, আমার ছবি এক্ষুনি সবার কাছে ছড়িয়ে দেবে, আমি যদি 5 লাখ টাকা না দিয়ে দিই তার অ্যাকাউন্টে। এই যে মিসট্রাস্ট, এর থেকে সে কাউকেই ট্রাস্ট করতে পারছে না। সাইবার বুলিং এমন একটা মস্ত বড় জিনিস, আপনাকে ডিল করতে হবে ইন ফিল্ড, ইন ক্লাসরুমস। ফোনে যার সাথে যোগাযোগ রাখে সেই মানুষটা ভার্চুয়ালি উপস্থিত নয়। আপনি কাকে ডাকবেন স্যার, এখানে তো থাকে না, বাংলাদেশে থাকে, পাকিস্তানে থাকে, আমি তো ভিডিও কলে কথা বলতাম, এইরকম কথা বলে আমরা যখন তাদের জিজ্ঞেস করি। তো এইগুলো ডিল করতে হলে অ্যাসিওরেন্স, যে তাদেরকে ট্রু ইনফরমেশন দেয়, সাইবার পুলিশ স্টেশন ইজ দেয়ার, সেই তোমার আইডেন্টিটি রিভিল হবে না, তোমার বাবা মা ইনভলভ হলেও তারা তোমাকে এর জন্য দায়ী করবেন না, কারণ এতটা নেটের বিষয়গুলো আমরা কেউই জানি না। এই জায়গাগুলো দিয়ে তাকে অ্যাসিওর করা যে প্রবলেমটা তুমি ইচ্ছে করে ঢুকে পড়ো, তোমার দ্বারা ক্রিয়েটেড নয়, ইট হ্যাপেন টু ইউ, এই মেসেজটুকু দেওয়া। এবং এটাকেই আমরা ভ্যালিডেশন বলি। আমার খুব কষ্ট হচ্ছে, অস্থির হচ্ছে, না না ওরকম কিছু হচ্ছে না, এটা বলবো না, হ্যাঁ হচ্ছে, একটু বস, একটু রিল্যাক্স কর, তারপরে আস্তে আস্তে সমস্যার জায়গাটা নিয়ে কথা বলবো। আর আমরা যদি বলি যে এই সমস্ত ম্যানেজমেন্ট তো আমাদের হাতে থাকবে না, বাট আমি পাশে থাকতে পারি, এইটাই বলা। এগুলো তো আমি প্রথমে যেটা বলছিলাম, মরাল স্পিচ মক করা, ছি করা, গিল্ট ইনডিউস করা, ছি তুই এত ভীতু মরে যেতে চাইবি, এই ধরনের কথাবার্তার জায়গাগুলো আমরা ইন কেস অফ সাইকোলজিক্যাল ফার্স্ট এড করবো না। সাইকোলজিক্যাল ফার্স্ট এড উই ক্যান রেন্ডার টু
গ্রুপস, নট অনলি সুইসাইডাল অ্যাটেম্পটেড কেসেস। যেমন ধরুন কোথাও আপনারা কেউ যদি ন্যাচারাল ক্যালামিটিসের সময় যে টিম যায় সেখানে সদস্য হলেন, কিন্তু মানুষ এরকম সার্ভিস করে থাকে, ভূমিকম্প হলো, আয়লা ঝড়, সেখানে যে মানুষগুলোর লস হয় তাদের সঙ্গে আমরা এই সেম মডেল ফলো করে কাজ করি। তো এই জায়গাগুলোকে আমাদের একটু বলা হয়। কারণ যদি নিজের এই টেন্ডেন্সিস গুলো থাকে, এগুলো খুব কমন টেন্ডেন্সিস, সবাইকে দেখাই না। আমরা পরীক্ষার আগে বসলে এখানে টাক পড়ে যাচ্ছে, চুল টেনে ছিঁড়ে দিচ্ছি, হাতে রক্ত বেরিয়ে যাচ্ছে খেয়ে খেয়ে, মানে একদম এগুলো দিয়ে কামড়ে কামড়ে খেয়ে ফেলছি, কমন টেন্ডেন্সিস। ডিউরিং অ্যাংজাইটি এই রিয়াকশনস গুলো মানুষ করে, তার কিন্তু সেলফ এস্টিম নিয়ে কাজ করা দরকার। কিভাবে তার এই ওভার অ্যাক্টিভিটিটাকে মিনিমাইজ করা যায়, এটা ছোটদের ক্ষেত্রে যেমন দেখা যায়, বড়দের ক্ষেত্রেও দেখা যায়। ফ্রিকোয়েন্সি অফ সেলফ হার্ম নোট করা, সেগুলোকে কমানোর চেষ্টা করা, মার্ক করা যে আমি কী ধরনের টেন্ডেন্সিস করছি, এই বিষয়গুলো করলে কিন্তু আস্তে আস্তে আমাদের নিজেদেরও সেই টেন্ডেন্সিসগুলো কমতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, মেন্টাল হেলথের সঙ্গে কিন্তু স্টিগমা একটা বড় জিনিস। এখনো আমরা মানসিক স্বাস্থ্য কর্মীদের কাছে পৌঁছানোর আগে 3 বার হেসে ফেলি যে আমি পাগল হয়ে গেছি নাকি আমি যাবো। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট কিন্তু রন্ধে রন্ধে হয়ে গেছে। সেই জায়গাটাতে এত সহজ সাধ্য নয় যে আপনি মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করে এমন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই কথাটা বলা বা নিজেকেও রেডি করা। বহু ক্ষেত্রে নিজেদের লড়াইতে বহু সময় আমাদের এই শব্দগুলো, আজকে যেগুলো নিয়ে কথা হচ্ছে, মনে হয় যে আমি কোনো কোনো সময় এই টেম্পারামেন্ট, এই ধরনের পরিস্থিতিগুলোকে ডিল করতে পারি না। সেলফ ডিলিং এর অনেক উপায় আমাদের স্যার সুন্দর করে বলেছেন যে আমরা ট্র্যাডিশনাল মেথডস, যোগা, ভালো খাদ্যাভ্যাস, একটা ডেইলি রুটিন প্রপার রাখা, এগুলো দিয়ে চেষ্টা করতে পারি। সেই চেষ্টাটা যদি আমার জন্য কার্যকরী না হয়, তো আই হ্যাভ টু টেক প্রফেশনাল হেল্প। এই রেডিনেসটা খুব দরকার, এই রেডিনেসটা ক্রিয়েট করতে হবে। এই রেডিনেসটা না থাকলে আমরা কখনোই কিন্তু মেন্টাল হেলথ ডিফিকাল্টিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো না, এবং একটা সময়ের পর এগুলো অসুস্থতার লেভেল অব্দি পৌঁছে যাবে। মানসিকভাবে সুস্থ, আস্তে আস্তে ডেভিয়েশনস, প্রবলেম, তারপরে অসুস্থ। এটা হচ্ছে পাথওয়ে। পাথওয়ে প্রাইমারি জায়গাটা যদি আমাদের থামতে হয়, তাহলে কিন্তু আমাদের অ্যাওয়্যার থাকা এবং আমাদের রেডি থাকা টু টেক দ্য হেল্প, এটা আমাদেরকে ভাবতে হবে। আমরা একটা কোয়েশ্চেন এরকম হলে হবে না। হ্যাঁ, কারণ যখন নিজেরা একটা ক্রাইসিসে মানুষ যতক্ষণ না পড়ে ততক্ষণ তার নিডটা আমরা রিয়েলাইজ করতে পারি না। ইন ক্লাসরুম যখন আমি 60 জনকে সামলাতে পারবো না, 100 জনকে সামলাতে পারবো না, আমাকে মক করছে, গুলি করছে, চক ছুটছে, তখন যে ক্রাইসিসটা হবে তখন নিজেকে ভীষণ ফেলিওর মনে হবে। সেইটা ডিল করার জন্য ক্লাসরুম আমরা নিজেরা ছোট ছোট শেখা দিতে যাই। ক্লাস 9-10 বাচ্চা, মানে তার যত অ্যাডোলেসেন্টের ইনিশিয়াল স্টেজটা তত বেশি তারা ডিভার্সিটি, তাদের ডিফারেন্ট ইস্যুস, সেগুলো নিয়ে প্রথম যে পয়েন্টটাতে তারা এসে থামে সেটা হলো ক্লাস টিচার। এবং সেই মানুষটার কি অসীম ধৈর্য থাকতে হবে, তিনি রোজ ওই জিনিসটা নিয়ে চলে। তাকে প্রত্যেক দিন আমরা একদিন যাই, 1 ঘন্টা যাই, we came out from that situation, কিন্তু তাকে ওই গ্রুপটাকে ডিল করতে হবে। অতএব তার এই জিনিসগুলো সম্পর্কে ভীষণভাবে সচেতন হওয়া দরকার, না হলে নিজের একটা সময়ের পর নিজের কেপাবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন আসে। আপনাদের কারোর মেন্টাল হেলথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ওপেন, আপনারা লিখেও আমাদের দিতে পারেন যদি আপনারা সেটা ওপেন ফোরামে শেয়ার করতে না।
থ্যাংক ইউ